তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। তুমি আজ সারাদিন কিছু খাওনি, এখন খেতে হবে। ফারহানের কথায় ধ্যান ভাঙল সাইবার। আপনি কখন আসলেন? এইমাত্রই আসলাম, কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে এসো। সাইবা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ফারহানের দিকে, যে এই মুহূর্তে পাঞ্জাবির বোতাম খুলতে ব্যস্ত। সাইবা ফারহানের কাছে গিয়ে তার হাতটা সরিয়ে দিয়ে নিজেই বোতাম খুলতে লাগলো। সবগুলো বোতাম খুলে ফারহানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সুন্দর লাগছে আপনাকে, মাশাআল্লাহ। সাইবার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল ফারহান। ঘটনা সুবিধার নয়, তার বউয়ের এত ভালোবাসা কবে হলো তার প্রতি। সাইবার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল ফারহান। কপালের কাছের অগোছালো চুলগুলো কানের পিছনে গুছিয়ে দিতে দিতে বলল, আজ এত ভালোবাসার কারণ কি রানী সাহেবা? মানে আমি কি আমার বরকে ভালোবাসতে পারি না? অবশ্যই পারো, একমাত্র তাকে ভালোবাসার অনুমতি আছে তোমার। তাহলে তাকে ছেড়ে আর কাকে ভালোবাসবে? এবার বলো কি চাই। আপু, সাইবাকে থামিয়ে দিল ফারহান। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি আছি তো, টেনশন কেন করো? আমরা সবাই আছি আপুর সাথে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ আছেন তো, তিনি নিশ্চয়ই উত্তম কিছু ভেবে রেখেছেন। তিনি সর্ব উত্তম পরিকল্পনাকারী। হুম। সাইবা আদুরে বিড়াল ছানার মতো মাথা এলিয়ে দিল ফারহানের লোমস্য বুকে। নিচু হয়ে সাইবার মাথায় চুমু খেয়ে আগলে নিল তাকে ফারহান। শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝে পিষে ফেলল তাকে। আরে কি করছেন? ব্যথা পাচ্ছি তো। নড়াচড়া করলে আরও বেশি ব্যথা পাবে। আস্ত পাথর একটা। এই ছাড়ুন তো, হাড় গোড় সব ভেঙে দিল একেবারে। ভাঙতে আর পারলাম কই, ধরার আগেই তো মিয়ে যাও। আচ্ছা ছাড়লাম, এবার 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে এসো, আপুর কাছে যাব। আপু, আর কতক্ষণ এভাবে বসে থাকবো ভাই? এভাবে বোয়াল মাছের মতো মুখ করে বসে না থেকে কিছু একটা করলে সময়টা ভালোভাবে কেটে যেত। আদিবের দিকে কটমট করে তাকালো ফারহাত। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারল তার দিকে। আর একটা কথা বললে সত্যি সত্যিই মার খাবি তুই। বসে থাকতে ইচ্ছে না করলে চলে যা। তোকে কেউ বেঁধে রেখেছে নাকি? ছোটবেলার হবু জামাইকে জুতো ছুঁড়ে মারছো, আল্লাহ এই তোমার লজ্জা করলো না এভাবে আমাকে অপমান করতে? না, প্রয়োজন হলে জুতার ফ্যাক্টরি এনে ছুঁড়ে মারবো। তাহলে ঠিক আছে, জুতার ফ্যাক্টরি বেচে 50 লাখ ওসুল করব। আদিবের কথা শুনে ফিক করে হেসে দিল ফরহাদ। আদিবও যোগ দিল সাথে। তাদের হাসির মাঝেই সেখানে উপস্থিত হলো নীতি আর সাবা। দরজার পাশে টুলের ওপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসা দুইজন যুবকের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল তারা। আপু এখনো দরজা খোলেনি ভাইয়া? নীতির কথা শুনে ফরহাদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এই মেয়েটাকে মিনিটে মিনিটে ভাইয়া কেন ডাকে তা আজ পর্যন্ত বুঝে উঠতে পারল না সে। দিনে একবার ডাকলেই তো হয়। আরে তোমরা এখনো ঘুমাওনি কেন? আদিবের কথায় লাজুক হাসল সাবা। মিনমিনে গলায় বলল। আদিব বিগলিত গলায় বলল, অবশ্যই, তোমাদের কোম্পানি খারাপ লাগবে না। চলো একটা গান ধরা যাক। শুধু শুধু বসে থাকতে খারাপ লাগছে, বিরহ বিরহ টাইপের গান হলে ভালো হয়। পরিবেশের সাথে মানানসই হতে হবে। আজকাল ট্রেন ছাগা খাওয়া গানের লিস্টটা বলো তো, ওখান থেকে একটা গান ধরবো, বুঝলে? নিষ্ঠুর প্রিয়তমা গান গাইতে পারলে ভালো হতো, তবে এটা ছেলেদের জন্য। মেয়েদের জন্য একটা ভালো ছাগা খাওয়া গান খুঁজে বের করো, কুইক। আদিবের উল্টো পাল্টা কথা শুনে বিরক্তিতে চ শব্দ করল ফরহাদ। গমগমে গলায় বলল, তুই এখান থেকে যা ভাই, অযথা বিরক্ত করিস না। ফরহাদের দিকে তাকিয়ে শয়তানি হাসল আদিব। দরজায় হালকা টোকা দিয়ে ফাইসাকে ডাকলো। এভাবে আর কতক্ষণ দরজা বন্ধ করে রাখবে?
আমি এখান থেকে নড়ছি না। যখনই দরজা খুলবে আমাকে এখানেই পাবে। আর যদি ধৈর্য ভেঙে যায় তাহলে দরজা ভাঙতেও সময় লাগবে না। তাই নিজ থেকেই দরজা খুলে দাও। সোনা, থুকু, আপু। এতক্ষণ দুশ্চিন্তায় থাকা মহল এখন বিষাদের রূপ নিয়েছে। রুমের ভিতরে থাকা রমণীর আত্মচিৎকার সবাইকে স্তব্ধ করে দিয়েছে। ফাইজার কান্নার শব্দে দৌড়ে এসেছে ফারহান। চেঞ্জ করে সে এদিকেই আসছিল। মাঝপথে ফাইজার চিৎকার করে কান্না কর্ণগোচর হতেই ছুটে এসেছে সে। আদিব, ফরহাদ, সাবা আর নীতি বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ফারহান সেদিকে ধ্যান না দিয়ে তাড়াতাড়ি দরজায় কড়া নাড়তে লাগল। আপু আপু দরজা খোলো। ফারহানের বারবার কড়া নাড়াই ধ্যান ভাঙল সবার। ফরহাদ অস্থির হয়ে ফাইজাকে ডাকতে লাগলো। তার চোখে জলেরা ভিড় করেছে। একমাত্র ছোট বোনের কান্না হৃদয় ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আদিব অনুভূতিহীনের মতো করে দাঁড়িয়ে আছে। ভালোবাসার মানুষের কান্নায় হৃদয় পড়ে, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট তখন হয় যখন সেই কান্না অন্য কোনো পুরুষের জন্য হয়। রুম থেকে এখন আর কান্নার শব্দ আসছে না। এবার সবাই ভয় পেয়ে গেল। ফারহান অস্থির হয়ে সাহেবাকে ডাকতে লাগলো। ডাইনিংয়ের রুমে খাবার সাজাচ্ছিল সাহেবা। ফারহানের ডাক শুনে এক প্রকার দৌড়ে এসেছে সে। এতক্ষণ সবার ডাক শুনেও আসতে পারেনি। ফারহান এদিকে আসতে নিষেধ করেছিল তাই। এতক্ষণ ফারহানের ডাকেরই অপেক্ষা করছিল ও। কি হয়েছে? আপু দরজা খুলছে না কেন? আমার রুম থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে এসো, কুইক। আদিব এখনও নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। শান্ত ভঙ্গিতে থাকলেও চোখ মুখ থেকে যেন আগুন বেরুচ্ছে। আদিবের শক্ত মুখের দিকে তাকিয়ে হকচকিয়ে গেল সাবা। পাশে দাঁড়িয়ে থাকা নীতিকে খোঁচা দিয়ে ইশারা করতেই সাবার দিকে বিরক্তিতে চোখ তাকালো নীতি। সাবার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই আদিবের কঠিন চেহারা দেখে অবাক হলো। আদিব ওদের দৃষ্টি উপেক্ষা করে পকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করলো। কাল রাতেই বানিয়ে এনেছে এটা। আজকে কাজে লাগবে এটা ও আগে থেকেই জানতো। ফরহাদকে সরিয়ে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে ওদের মুখের ওপরই দরজা বন্ধ করে দিল আদিব। এর মধ্যেই রুমের সামনে সবাই এসে ভিড় করেছে। লিসার মুখের বাঁকা হাসি কারো চোখে না পড়লেও সাহেবার চোখে ঠিকই পড়েছে। নিচ থেকে ফারহানা বেগম উঠে এসেছেন। সানোয়ার সাহেব প্রেশারের মেডিসিন নিয়ে গভীর ঘুমে, তাই এত চিৎকার শুনেও তার ঘুম ভাঙেনি। ফাইসার রুমের সামনে আসতেই বুক কামড়ে উঠল তার। কাপা কাপা গলায় ছেলেদের বলল, কি হয়েছে আব্বু? ফাইজার কি হয়েছে? কিছু হয়নি আম্মু, আমরা একসাথে খাওয়ার জন্য আপুকে ডাকতে এসেছি। আপু রাগ করে দরজা খুলছে না, তাই এভাবে ধাক্কা দিচ্ছি। তুমি নিচে যাও, আমি আপুকে নিয়ে আসছি। সাইবা, আম্মুকে নিয়ে নিচে যাও। আমি কোথাও যাব না। আমার মেয়ের দরজা খুলছে না কেন? ফাইজা, আম্মু দরজা খোলো। আমার মন কেমন করছে ফারহান। আমার মেয়ের কিছু হয়েছে, দরজা ভেঙে ফেলো আব্বু। আমার আম্মু ভালো নেই, তোমরা দরজা ভেঙে ফেলো। ফারহানা বেগম কান্না করতে করতে ফাইজার দরজার সামনে বসে পড়েছে। শাহিরা বেগম তাকে সামলানোর চেষ্টা করছে। এর আগে ফারহানের চোয়াল শক্ত হয়ে আছে। এই মুহূর্তে আদিবকে পেলে হয়তো খুন করে ফেলবেও। নিজের চুল টেনে ছিঁড়ে ফেলার অবস্থা। চোখ লাল হয়ে ভয়ঙ্কর দেখাচ্ছে। ভাই, ওকে দরজা খুলতে বলো। আমার মাথা খারাপ হলে আমি উল্টোপাল্টা কিছু করে ফেলবো। দরজা খোলো আদিব। দরজায় দুটো লাথি মারতেই ফরহাদ টেনে দূরে সরিয়ে নিল ফারহানকে। মাথা ঠান্ডা কর ভাই, আদিপ আছে তো, একটু ঠান্ডা হয়ে বস। আপনারা নিজেদের রুমে চলে যান, অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়ুন। আমার ছেলে বের হওয়ার আগে আমি কোথাও যাব না। আদিবের মা মুখ বাঁকিয়ে বলতেই থমকে উঠল আদিবের বাবা। এখানে সার্কিস চলছে নাকি তোমার ছেলে বাঘের কাছেই ঢুকেছে? নাটক না করে রুমে যাও। আদিবের মা আরও কিছু না বলে কটমট চোখে তাকিয়ে রুমে চলে গেল। এর শোধ সে সময় মতো নিয়ে নিবে। অন্ধকার রুমে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদিব। সোডিয়ামের হালকা আলোতে ফাইসাকে দেখে যাচ্ছে সে।
খাটের ওপর টান টান হয়ে শুয়ে আছে। মাথা কিছুটা খাটের বাইরে থাকায় লম্বা চুলগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। কি নিষ্পাপ মুখ, বাইরের চেঁচামেচি তার কান পর্যন্ত আসছে না। সে তার প্রেয়সীকে দেখায় বিভোর। দরজার পাশের সুইচ বোর্ডের মাঝের সুইচে চাপ দিতেই আবছা হলদেটে আলোয় সব কিছু হালকা পরিষ্কার হলো। একটু সামনে এগোতেই পা দুটো আপনা আপনি স্থির হয়ে গেল। ফ্লোরের লোহিত ধারার দিকে স্থির চোখে তাকিয়ে রইল কয়েক পলক। মস্তিষ্ক সচল হতেই দ্রুত পায়ে এগিয়ে গেল ফাইসার দিকে। পাগলের ন্যায় নিস্তেজ শরীরটাকে আগলে নিল নিচের বুকে। কান্নার আর্তনাদ আটকে বলল, এই, এটা কি করছো তুমি? বারবার কেন আমার থেকে দূরে যেতে চাইছো? আমি কিন্তু মেরে ফেলবো তোমাকে। চোখ খোলো জান, প্লিজ চোখ খোলো। চুপ করে থেকো না, আমি বিরক্ত করবো না তোমায়। তবু আমাকে এভাবে ছেড়ে যেও না, আমি মরে যাব। আদিবের আর্তনাদ রুমের বাইরে যেতেই ফারহান পাগলের মতো দরজা ধাক্কাতে লাগলো। ফরহাদও ফারহানের সাথে যোগ দিল। এতক্ষণ নিঃশব্দে কাঁদলেও এবার শব্দ করে কেঁদে উঠল সাইবা। সাবা নীতিও কেঁদে যাচ্ছে নিঃশব্দে। আল্লাহর দোহাই লাগে, আদিব দরজা খোল ভাই। আমার বোনের কি হয়েছে আদিব? ফাইজা ঠিক আছে তো? আল্লাহ। সাইবা দ্রুত চাবি নিয়ে এসো। সাইবা চাবির জন্য যাতে নিতেই ভেতর থেকে দরজা খুলে নিল। দরজা খুলেই আদিব আবার দৌড়ে ফাইজার কাছে চলে গিয়েছে। ফাইজার হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে। রুমে ঢুকে হতবম্ব হয়ে দাঁড়িয়ে গেল দুই ভাই। সামনেই ফাইজার নিস্তেজ দেহ। আদিব পকেট থেকে রুমাল বের করে হাত বেঁধে কোলে তুলে নিল ফাইজাকে। চিৎকার করে ফারহানকে বলল, তাড়াতাড়ি গাড়ি বের কর ফারহান। ফারহানের সেদিকে কোনো হুঁশ নেই। সে এখনও ফাইসার রঞ্চিত হাতের দিকে তাকিয়ে আছে। ফারহানা বেগম দরজায় জ্ঞান হারিয়েছে। ফরহাদ দৌড়ে বেরিয়ে গেছে গাড়ি বের করতে। আদিব টলমলো পায়ে অশ্রুসিক্ত চোখে ফারহানকে বলল, একটু আমার সাথে ধর ভাই, আমি ঠিকভাবে দাঁড়াতে পারছি না। আমার ওকে এত ভারী লাগছে কেন? সাইবা ফারহানকে ধাক্কা দিয়ে বলল চিৎকার করে বলতে, এভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনি? আপুর অবস্থা ভালো না ফারহান, আপুকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। সাহেবার কথাই হুঁশ ফিরল ফারহানের। আদিবের কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিল ফাইজাকে। কিছু হবে না তোমার আপু, আল্লাহ সাহায্য করো। কেন এমন ভুল করলে আপু? এত বড় ভুল কিভাবে করতে পারলে? শব্দ করে কান্না করছে ফারহান। এক প্রকার দৌড়ে ফাইজাকে নিয়ে বাসা থেকে বেরিয়েছে সে। আদিব লিফটের বাটন চাপতেই দরজা খুলে গেল। ফরহাদ ওদের দেরি দেখে আবার উপরে এসেছে। তিনজন যুবকের বোবা কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। আদিব লিফটের মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়ল। মাথার চুল টেনে টুকরে কেঁদে উঠতেই ফরহাদ জাপটে ধরল ওকে। আল্লাহকে ডাক ভাই। হাসপাতালে পৌঁছতে 10 মিনিট লেগেছে। ফরহাদ ফোন করে সব কিছু আগেই রেডি করে রেখেছে। নিজেদের হসপিটাল হওয়ায় পুলিশের ঝামেলা করতে হয়নি। আসার সাথে সাথেই অপারেশন থিয়েটারে নিয়ে গেছে ফাইজাকে। ও কেন এমন করলো ভাই? আমরা কি ওর কেউ না? সারা জীবন আমাদের সাথে না হয় থেকে যেত, আমরা কলিজার ভিতরে ঢুকিয়ে রাখতাম ওকে। এত বড় স্টেপও কীভাবে নিল, তাও লোভী ছেলেটার জন্য। ফারহান ফ্লোরে এক পা ছড়িয়ে বসে আছে। গায়ের গেঞ্জি রক্তে লাল বর্ণ ধারণ করেছে। এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে সে। ফরহাদের কথার জবাব না দিয়ে চোখ বন্ধ করে ওভাবেই বসে রইল। আদিব অপারেশন থিয়েটারের সামনে অস্থিরভাবে পায়চারি করে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছে বারবার, একবার ফাইজা সুস্থ হয়ে গেলে আর কখনো যাবে না ফাইজার সামনে। আগে জানলে চাপেরকে কখনো টাকা দিয়ে সরিয়ে দিত না। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। এই যন্ত্রণার শেষ কোথায়? ক্লান্ত চোখে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে সবাই। কয়েক দিনের বিয়ের ধকল শেষে এখন এমন মানসিক বিপর্যয় সবাইকে নিস্তেজ করে দিয়েছে।
সবার প্রার্থনায় শুধু একজনের সুস্থতার দোয়া। একে একে সবাই এসে হসপিটালে জমা হয়েছে। ফাইজার মতো বুদ্ধিমান বিচক্ষণ মেয়ের এমন পদক্ষেপে সবাইকে নাড়িয়ে দিয়েছে। সবার মুখের কষ্ট আর প্রিয়জনকে হারানোর ভয় থাকলেও কিছু কিছু মানুষের মুখে আছে ধরা পড়ে যাওয়ার ভয়। ঠান্ডা আবহাওয়ায়ও কুলকুল করে ঘেমে যাচ্ছে আদিবের মা। চোরা দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করে যাচ্ছে সে। ফারহানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। এই ছেলে যদি তার কার্য সম্পর্কে একবার অবগত হয় তাহলে তার অনেক পস্তাতে হবে তা সে জানে। আর আদিব হয়তো তাকে ভয়ঙ্করভাবে ঘৃণা করবে। মা বলে কখনো সম্বোধন করবে না ইহজনমে। তারই বা কী দোষ? একমাত্র ছেলে বয়সে বড় মেয়ের জন্য দেওয়ানা হয়ে গেছে, তাও 3 বছরের বড়। মানুষ শুনলে সমাজে মুখ দেখানো যাবে না। ছেলের এমন অবিশ্বাস্য পাগলামি মা হিসেবে সে মেনে নিতে পারে না। বয়সে বড় মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে সারা জীবন ছেলের বউয়ের অধীনে সে কিছুতেই থাকবে না। দেখা যাবে ছেলের সাথে সাথে তার উপরেও ছড়ি ঘোরাচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য 2 ব্যাগ রক্ত লেগেছে। ফরহাদ আর ফারহান দুজনেই রক্ত দিয়েছে ফাইজাকে। ফারহানা বেগম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে কয়েকবার। জ্ঞান ফেরার পরেই অপারেশন থিয়েটারে ছুটেছেন তিনি। নিজে ডাক্তার হয়ে সে কিছুতেই এভাবে বসে থাকতে পারেন না। শাহানা বেগম আর লিসাও এসে শাহানা বেগম যতই রেগে থাকুক না কেন ভাইয়ের ছেলে মেয়েদের খুব ভালোবাসেন সে। আসার পর থেকেই নিঃশব্দে কান্না করছেন তিনি। লিসা মায়ের কান্নায় প্রচণ্ড বিরক্ত। এভাবে মরা কান্নার করার কি হয়েছে? এখনো তো মরে যায়নি। উফ আম্মু থামবে, ঠিক কখন থেকে কান্না করে মাথা ধরিয়ে দিচ্ছ। লিসার বিরক্ত গলা শুনে শাহানা বেগম রাগী চোখে তাকালো তার দিকে। আর একটা কথা বললে থাপ্পড়ে গাল লাল করে দিব, বেয়াদব মেয়ে। তোকে এখানে আমি আসতে বলেছি, ভালো না লাগলে চলে যা। এখন এটা বলিস না তোর খুব কষ্ট হচ্ছে বা চিন্তা হচ্ছে। আমি জানি তুই শুধু ওদের কষ্ট দেখে মজা নিতে এসেছিস, তাই কথা না বাড়িয়ে বাসায় যা।